ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। যারা হেলথ কনসিয়াস তারা সয়াবিন খান, আবার অনেকেই বলেন যারা আমরা মাছ মাংস খাই না, অর্থাৎ যারা নিরামিষাশী, পরিপূরক খাবার হিসেবে সয়াবিন নাকি খুব গুরুত্বপূর্ণ। তো এসব তো আমরা জানি, কিন্তু সয়াবিনের ইতিহাসটা, কিভাবে চাষ করা হয়, কীরকম মাটি লাগে, জলবায়ু কীরকম লাগে, ইত্যাদি ইত্যাদি জানব। জানাবেন বিশেষজ্ঞ ডক্টর কালীপদ প্রামাণিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শস্য বিজ্ঞান শাখা, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। প্রথমে আমি একটু হেলথ কনসিয়াস খুব উল্লেখ করলাম তখন সেই জায়গাটা থেকে আমি জানতে চাই যে সয়াবিনের কি কি গুণ আছে। আচ্ছা, আপনি ভালো কোশ্চেন করেছেন। সোয়াবিন একটি অন্যতম ডাল শস্য, কারণ এটি অন্য নামে ওয়ান্ডার ক্রপস বা মিরাকেল ক্রপসও বলা হয়। বলার কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য থাকে এবং ফ্যাট পাওয়া যায়। তাছাড়াও কিছু খনিজ লবণ, ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড। প্রথমে বলি প্রোটিন, প্রায় শতকরা 40% প্রোটিন থাকে। সেটা অন্যান্য যে কোনো পাল শস্যের চেয়ে অনেক বেশি থাকে, অনেক বেশি। তাছাড়া যেটা আমি বলছিলাম যে ফ্যাট, অর্থাৎ শতকরা 20% থাকে। এই ফ্যাটটি কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা, যেটি কিনা মানুষের ক্ষেত্রে খুবই ভালো। তাছাড়া এখানে দুটি অ্যাসিড থাকে, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। এই দুইটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া এতে কোনো কোলেস্টেরল থাকে না। তো কোলেস্টেরল না থাকার জন্য বুঝতেই পারছেন, যারা হার্টের রোগী তাদের জন্য এটা খুবই উপাদেয়। কি কি উপকারী রাসায়নিক উপাদান থাকে? হ্যাঁ, এটা বললাম যে লিনোলিক অ্যাসিড থাকে, শুধু ওই দুটো অ্যাসিড থাকে। তাছাড়া যে খনিজ লবণ, প্রচুর খনিজ লবণ আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, যেগুলি কিন্তু মানবদেহের গঠনে খুব সাহায্য করে। এবার কিভাবে চাষ করা হয় আসছে আমি সেটাতে। হ্যাঁ, সেটা আমি আসছি। ভিটামিন এ, বি এবং সি এবং ই, অর্থাৎ অন্ধাত্ব, বেরিবেরি, স্কারভি এবং বন্ধাত্ব অর্থাৎ স্টেরিলিটি, এই রোগ আপনি যদি সয়াবিন খান, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। কিছুই তো বাদ নেই, সবই আছে। মানে সেই জন্য এই ক্রপটিকে আমরা মিরাকেল ক্রপস বলে থাকি বা ওয়ান্ডার ক্রপস বলে থাকি। এরপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, সিস্টাইন, অনেক রকমের আপনারা পেতে পারেন। তো এগুলো তো গেল এর দিকটা। এরপরে যদি আপনি কোন কোন কাজে বা উপকারিতা বা কেন আমি এটা চাষ করব, কেন করব, তো সেগুলো বলতে পারেন সোয়া মিল্ক, নাম হচ্ছে সোয়া মিল্ক বা সোয়া দুধ বা সোয়াবিন দুধ বলতে পারেন। এটি কিন্তু শিশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। শুনলে অবাক হবেন যে সোয়াবিন থেকে মিল্ক পাওয়া যায় এবং সেই দুধ দিয়ে আমরা চা করতে পারি, কফি করতে পারি, ছানা করতে পারি, পনির হতে পারে, চকলেট হতে পারে, কেক, অনেক কিছুই কিন্তু ওই সোয়াবিন মিল্ক থেকে করা যেতে পারে। এছাড়া যদি বলেন সোয়ার তেল, সেটা সবাই জানেন বাজারে তেল পাওয়া যায়। সেই তেলটি বললাম তো যদি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, সেই জন্য হেলথ কনসার্ন, হেলথের খুবই সুবিধা। তাছাড়া এখান থেকে আপনি যে তেলটি রান্নার কাজ, তাছাড়াও এই তেল কিন্তু আপনার রঙের কাজে ইউজ করা হয়, বার্নিশের কাজে ইউজ করা হয়, তাছাড়া কাপড়ের রং করা হয় বা কালির রং প্রভৃতি কাজে ব্যবহার করা যেতে পারে। এরপরে আছেন সোয়া সস, সবাই জানেন সোয়া সস রান্নার জন্য খুব বিশেষ করে চিলি চিকেন বলুন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এবার একটু চাষ পদ্ধতি সম্পর্কে বলুন। এবার চাষ পদ্ধতি সম্বন্ধে বলতে গেলে প্রথমে বললাম একটা ডাল শস্য। যেহেতু ডাল শস্য সেটি মাঝারি এবং উঁচু জমিতেই হয়তো স্বাভাবিক, জল দাঁড়াবে না, সেই সময় জমিতে চাষ করতে হবে। তার সাথে সাথে জমিতে আপনার পিএইচ বা অম্লত্ব খাদ্য যেটা বলুন না কেন, সেটা 6.5 থেকে 7.5 হওয়াটাই বাঞ্ছনীয়। জলবায়ু কিরকম? জলবায়ু মোটামুটি আমাদের এখানকার যে জলবায়ু সেটা উপযোগী, 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই চাষের পক্ষে উপযোগী। তাছাড়া 450 থেকে 900 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে আমি এই চাষটি ভালোভাবে করতে পারবো। জমির কথা যেহেতু আপনি উল্লেখ করলেন, জমিটা কিভাবে তৈরি করতে হয়? জমিটা বিশেষ যেমন ডাল শস্যের করা হয়, জাস্ট আপনি একটা নাঙল দিলেন, তারপর আপনি 2 থেকে 3 বার মই দিলেন, জমি সমতল করতে হবে। কারণ বলে থাকে এটি খারিফ ফসল কিন্তু, অর্থাৎ বৃষ্টির সময় মানে জুনের মাঝামাঝি থেকে আপনার জুলাইয়ের মাঝামাঝি আপনি চাষ করবেন। সুতরাং জমিতে যাতে জল না দাঁড়িয়ে থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে যদি জল জমে থাকে তাহলে কিন্তু ফসলটি হবে না, বা যেখানে লবণাক্ত জমি সেখানেও কিন্তু ফসলটি ভালো হয় না। যেভাবেই হোক জলটাকে আপনাকে ড্রেনেজ ব্যবস্থা আপনাকে ভালোভাবে রাখতে হবে। কি কি ধরনের জাত আছে? জাতগুলি যেগুলি পাওয়া যায় মোটামুটি প্রতাপ সোয়া 1, প্রতাপ সোয়া 2, JS 97-52,
JS 80-21 এবং ইন্দ্রা সোয়া 9 ব্রাগ। আমাদের এই অঞ্চলে, আমাদের অঞ্চলে নর্থ ইস্টার্ন অঞ্চলে যেগুলি পাওয়া যায় এই জাতগুলি খুব ভালোভাবে এখানে চাষ করা যেতে পারে। এবারে আসবো বীজের কথাতে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কতটা পরিমাণ বীজ লাগে, বীজ শোধন এবং বীজের হার সবটাই একসঙ্গে জানবেন। তো বীজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বীজের টিকাকরণ বা বীজ শোধন আপনি কার্বনডাজিম বা ম্যানকোজেব যে কোনো দিয়ে একটি বীজ শোধন করতে পারেন। বীজের হার যদি বলেন মানে হেক্টর প্রতি আর কি 75 থেকে 80 কেজি বীজ আপনার লাগবে। এবার বীজটি আপনি সংগ্রহ করলেন, তারপর তাকে শোধন করলেন। এরপরে বলি জীবাণুসার। যেহেতু এটি শিম্বগোত্রীয় উদ্ভিদ, তো আপনাকে জীবাণুসার প্রয়োগ করতে হবে। এবং জীবাণুসার প্রয়োগ করার জন্য আমরা যে জীবাণুসার ব্যবহার করি তার নয় একটু অন্যত্র, ব্র্যাডিরাইজোবিয়াম জাপোনিকাম। এর ক্ষেত্রে একটু আলাদা রকম জীবাণুসার, স্পেসিফিক জীবাণুসার পাওয়া যায়। সেটি অন্যান্য ডাল শস্যের মধ্যে আপনি ওর সাথে মাখিয়ে দিলেন, তারপর করলেন। তাছাড়াও মাটিতে প্রচুর পরিমাণে ফসফেট আবদ্ধ অবস্থায় থাকে। সেই ফসফেটকে উপযোগী করার জন্য ফসফেট সলভাইজিং ব্যাকটেরিয়া বলে একটি পাওয়া যায়, সেটাও দিতে পারেন। বা ভ্যাম, যেটা ফসফেটের মাত্রাকে বাড়িয়ে দেয় গাছে। তো এই জীবাণু সারগুলি আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে যখন আপনি গাছটিকে লাগাবেন, সময় তো আমি বললাম যে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি একটা সবচেয়ে ভালো সময়। দেরি হলে ফলন কিছুটা কম হতে পারে, তাছাড়া কোনো অসুবিধা নেই। এরপরে আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু ছোট করে জানবো, যে ভালো বীজ কোথা থেকে সংগ্রহ করব? ভালো বীজ করতে হলে আপনাকে আপনার যেখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দোকানগুলো পেতে পারেন, অথবা যে আপনার বহরমপুর PORS বলে যে আমাদের যে ডাল এবং তৈলবীজ শস্যগার আছে, বা আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কানপুরে যেখানে একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে, বা সোয়াবিনের জন্য ইন্দোর, মধ্যপ্রদেশ ইন্দোর, সেখান থেকে আপনি সোয়াবিন বীজ সংগ্রহ করতে পারেন। ওই জন্য স্পেসিফিক সোয়াবিনের জন্য রিসার্চ হয় ওখানে, সেখান থেকে আপনি বীজগুলো সংগ্রহ করতে পারেন। তো বীজগুলো একবার সংগ্রহ করার পর আপনি তো 3 বছর ব্যবহার করতে কোনো সমস্যা নেই, করতে পারেন। এরপরে আসছি আপনার লাগানোর ব্যাপারটা। তো এখানে আপনার একটু দূরত্বটা বেশি হবে, আপনার সারি থেকে সারি মোটামুটি 1.5 ফুটের মতো, আর গাছ থেকে গাছের দূরত্ব 2 ইঞ্চি, অর্থাৎ 5 সেন্টিমিটার মতো করলেই হবে। আর গভীরতা ওই 1 থেকে 2 ইঞ্চি, এটা দিলেই চলবে, এটা আর কোনো অসুবিধা নেই। আর যেটা বললাম যে এই সময় যখন লাগাবেন তখন আপনার আলুর মতো ভেরি করেই লাগাতে হবে, তা নাহলে কিন্তু জল জমলে আপনার গাছটি মারা যেতে পারে। অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকতে হবে, বিশেষ করে খারিফে যখন আপনি চাষ করবেন। লাগানোর পরে প্রাথমিকভাবে কি কি সার প্রয়োগ করতে হবে? সারের ব্যাপারটা বলে থাকি, আমি প্রথমে বলছি, এখনো বলছি, শিম্বগোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ এতে আপনার নাইট্রোজেনের পরিমাণটা অনেক কম লাগে। সেক্ষেত্রে দেখা গেছে যে 20 কেজি নাইট্রোজেন হেক্টরে খুবই কম, যেটা আমাদের ধানে প্রায় 120 কেজি লাগে, প্রায় তার 6 ভাগ, 1/6 ভাগ রাখছে। তাছাড়া এখানে ফসফেট সারটা কিন্তু বেশি লাগে, যেহেতু এটা আপনার মাটিতে নাইট্রোজেন নিয়ে গাছ করে, সেই জন্য ফসফেট সেখানে 60 কেজি ফসফেট লাগছে, আর 20 কেজি আপনার পটাশ। তার সাথে আপনি ওই সালফার, যেটা 30 কেজি দেওয়া দরকার, কারণ এটা যেহেতু অনেকটা মানে ডুয়েল পারপাস ক্রপস, আপনার তেলও হয় আবার ডালও হয়, সেই জন্য সালফারটা আপনাকে দিতে হবে। আর কি কি পরিচর্যা দরকার? আর পরিচর্যার অনুখাদ্য কিছু দেওয়া যেতে পারে। যদি জিঙ্কের অভাব হয় তাহলে ফুল আসার সময় আপনাকে ওই 5 গ্রাম প্রতি লিটার জলে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার জিঙ্কের সমস্যা মিটে যাবে। আর আরেকটি যদি বললো পরিচর্যা বলতে গেলে আগাছার ব্যাপারটা এসেই যায়, যেহেতু ক্রপটি বর্ষাকালে হয় সেই জন্য আগাছার একটু উপদ্রব বেশি হবে। আর মোটামুটি আপনাকে প্রথম ওই 30 থেকে 40 দিন কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে। যদি রাখেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর আগাছা মুক্ত রাখতে গেলে প্রথমে আপনি যখন আপনি সিডটি লাগাচ্ছেন বা বীজ লাগাচ্ছেন সে সময় কিছু আপনার প্রি ইমার্জেন্স, অর্থাৎ লাগানোর 1 থেকে 2 দিনের মাথায় কিছু আপনাকে হার্বিসাইড বা আগাছানাশক ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আমরা মোটামুটি যেগুলো করে থাকি যে পেন্ডিমিথালিন বলে একটি ওষুধ পাওয়া যায়, মানে আগাছানাশক, বা ফ্লুক্লোরাইন একটা আগাছানাশক ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলি যদি আপনি প্রয়োগ করেন 1 থেকে 2 দিনের মাথায়, কিন্তু বেশি হলে চলবে না, কারণ গাছ যদি অঙ্কুর হয়ে যায় তখন গাছটিকে মেরে ফেলবে। জমিটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং লাগানোর পরে পরে আপনাকে যদি আপনি এই দেন তাহলে কিন্তু আপনার আগাছার উপদ্রবটা অনেক কম হবে। তবুও যদি দরকার হয় তাহলে আপনি একবার হ্যান্ড উইডিং করে দেবেন, তাহলে মোটামুটি আপনার ক্রপটি সেফ থাকলো এবং ফলন নিয়ে আপনাকে খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না। শুধু তো আগাছা নয়, অনেক সময় রোগেও খুব ক্ষতিগ্রস্ত হয় এবং তার সঙ্গে পোকাও থাকে। হ্যাঁ, রোগ খুব একটা বেশি লাগে না, মোটামুটি গোড়া পচা বা পাতায় দাগ এই দুটো রোগই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনি ওই প্রথমেই বললাম যে বীজটিকে যদি টিকাকরণ অর্থাৎ বীজটিকে শোধন করে নেন ভালোভাবে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, তাহলে পরবর্তী ক্ষেত্রে আর কিছু হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে কৃষক বন্ধুরা সেটা করেন না, সেই জন্যই ওই সময় আপনাকে ওই ম্যানকোজে বা কার্বাডিন জাতীয় কোনো বা সাপ, যেটা বাজারে চলতি নাম, আপনি যে কোনো একটি ওষুধ প্রয়োগ করলেই কিন্তু আপনার রক্ষা করতে পারেন। আর পোকার ব্যাপারে বলে ডাল শস্যের প্রধান হচ্ছে সুটি ছিদ্রকারী পোকা, একটাই পোকা ম্যাক্সিমাম হয় যেটা খুবই ক্ষতি করে। সেক্ষেত্রে আপনি প্রোফেনোফস বা সাপাইমেথিন এই জাতীয় কোনো গ্রুপের যে কোনো একটি ওষুধ যদি আপনি প্রয়োগ করেন
তাহলে কিন্তু আপনি রোগ পোকা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া আমরা বলে থাকি যে নিমের কথাটা সবাই বলে থাকেন, যেটা হেলথ কনসার্ন তারা নিমের। তা প্রাথমিক অবস্থায় যদি আপনি নিম তেল বা নিম জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করবেন, আমার মানে আপনাদেরকে বলা, তাহলে ক্ষেত্রে সে আপনার কেমিক্যাল ওষুধে যাওয়ার দরকার নাই, কারণ সবাই তো হেলথ সচেতন বা এনভায়রনমেন্টাল আসপেক্টে কাজ করছেন। তো এটা করলে মোটামুটি আপনার রোগ পোকার সমস্যা খুব একটা হবে না বললেই চলে। ফলন কীরকম হয়? ফলন দেখা গেছে মোটামুটি বিঘাতে যদি বলি 200 থেকে 240 কেজির মতো হয়। হেক্টর সেটা আপনার 1.5 টন থেকে 2 টনের কাছাকাছি হতে পারে। যারা শুধু ভাবেন যে ধান চাষই করব, তাদেরকে আপনি একটু বলুন যে এখানে কীরকমভাবে লাভবান হতে পারেন বা কতটা? হ্যাঁ, এখানে যেটা বলতে পারি, একটা ধান চাষ করতে গেলে আপনার যা ধানের বীজতলা থেকে শুরু করে আপনার লাগানো থেকে শুরু করে তার পরিচর্যা, তার জল যা খরচ হয়, তার আপনি মোটামুটি 1/4 খরচ করলেই কিন্তু আপনি ভালো ফলন পেতে পারেন। এটা আপনার করা যেতেই পারে। আর তাছাড়া আমি আরেকটা আমি বলতে ভুলে গেছি, হেলথ কনসার্ন আসপেক্টে যেটা খুবই জানার দরকার সবাই, সেটা হচ্ছে ক্যান্সার নিয়ে আপনারা সবাই চিন্তিত। অদ্ভুতভাবে এখানে যে এই সোয়াবিন, এখানে দুটো পদার্থ থাকে, একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে আইসোফ্লাভোনাস বলে দুটো অ্যাসিড থাকে। যে অ্যাসিডগুলো আপনার ওই সালমন মাছ, টুনা মাছ, সামুদ্রিক মাছ এদের পাওয়া যায়। অদ্ভুত প্রকৃতি কিন্তু ওই সোয়াবিনের মধ্যেও দিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা যদি যদি সোয়াবিন যদি খাই, তাহলে কোলন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার এখান থেকে কিন্তু অনেকটাই আমরা মানে মুক্তি পেতে পারি। তাছাড়া আপনি আগে উল্লেখ করলেন সেলেনিয়াম আছে, সেটাও খুবই ভালো। অর্থাৎ সোয়াবিনটা কিন্তু মানে একটা কমপ্লিট ফুড বলতে পারেন। আমরা যেমন দুদিকে একটা কমপ্লিট ফুড বলে থাকি, সেরকম সোয়াবিনকেও কিন্তু আপনি একটা কমপ্লিট ফুড বলতে পারেন। আলোচনার একদম শেষে এসে গেছি, আপনি আরেকবার বলে দিন যে এই সয়াবিনকে কিভাবে ডাল হিসেবে ব্যবহার করা যায় এবং আমাদের এই অঞ্চলে সয়াবিন চাষের ভবিষ্যৎটা কিরকম? ডাল হিসাবে ব্যবহার করা যায়, প্রথমে যেটা করতে হয় সোয়াবিনের ক্ষেত্রে, অন্যান্য ডাল যেমন আমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের জলে ডুবে রেখে তারপর ডাল করে নিই, কিন্তু এই ক্ষেত্রে একটা আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে আপনার ঠিক ওই 12 ঘন্টা কিন্তু আপনাকে জলে ডুবে রাখতে হবে সোয়াবিনকে। 12 ঘন্টা জলে ডুবে রাখার পর তারপর ছেঁকে নিন, তারপর পরিষ্কার করে নিন, তারপর যেভাবে ডাল আপনি করেন সেভাবে করতে হবে। কারণ ওইখানে একটা কেমিক্যালস থাকে, লেকটিন, ফাইটো, হেমাগ্লুটিন বলে একটা কেমিক্যাল থাকে। ওই কেমিক্যালটা যদি আমরা জলে করি তাহলে ওয়াশ হয়ে বেরিয়ে যাবে, আর যদি আমরা ডাল খাই তাহলে কিন্তু আমাদের ওই মানে গ্যাস হবে এবং পেট ফেঁপে যেতে পারে। এইটা একটা প্রবণতা আছে সোয়াবিনের ক্ষেত্রে। শুধু এই প্রিকশন ছাড়া আর কোনো অসুবিধা নেই। আর সোয়াবিনে ওই ভিজানোর পরে আপনি ওটাকে পেস্ট করে ওটা কাপড়ে ছেঁকে যে মিল্ক বা দুধ বেরো সেটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে 12 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। আর লাস্ট যেটা বললেন যে চাষের সম্ভাবনা এখানে প্রচুর, যেহেতু এখানে বৃষ্টি কম হয়, উঁচু জমি আছে, সুতরাং চাষি ভাইদের আমি বলবো আপনারা সোয়াবিন চাষ করুন। সবসময় চাষ করবেন না, তার সেই হেলথ কনসার্ন ক্রপ, এটা আমি অনেকক্ষণ আলোচনা করলাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। খুবই ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, মানে আমি অনেক উপকৃত হলাম, অনেক কিছু জানলাম। আশা করি যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন, তারাও বুঝতে পারলেন যে কেন সয়াবিনকে মিরাকল ক্রপ বলা হয়। সত্যি কত কিছু গুণ আছে। আজকে জানার পরে নিশ্চয়ই আপনারা আরও আগ্রহী হবেন সয়াবিন চাষের ব্যাপারে, এবং ভবিষ্যতের কথা তো বলেছেন ডক্টর কালীপদ প্রামাণিক। আপনারা এগিয়ে আসুন, সয়াবিন চাষ নিয়ে ভাবুন, আগামী দিনে লাভবান হবেনই। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আজ একটা নতুন বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো সুগন্ধি ধান চাষ। সুগন্ধযুক্ত খাদ্যের ক্ষেত্রে, খাদ্য তৈরির ক্ষেত্রে এই সুগন্ধি ধান চাষের জুড়ি মেলা ভার। তাই এ বিষয়ে আজ আমরা আলোচনা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে কৃষি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন রাজীব হাজরা, সহ কৃষি অধিকর্তা, সাঁইথিয়া ব্লক।
প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই সুগন্ধিযুক্ত খাদ্য মানে ধান চাষ আমরা কেন করব এবং চাষ কেন করব, এবং পশ্চিমবঙ্গে কি কি জাতের সুগন্ধিযুক্ত ধানের চাষ করা হয়ে থাকে? সুগন্ধিযুক্ত ধান চাষ আমরা করব প্রধানত এই ধান চাষ সাধারণ ধান চাষ অপেক্ষা লাভজনক। লাভজনক কোন কোন ক্ষেত্রের জন্য বেশি? কারণ এই ধান চাষে বীজ খুব কম পরিমাণে লাগে, একরে 8 থেকে 10 কেজি মতন বীজ লাগে, এবং এর সার প্রয়োগ অনেক কম। একরে এর সার প্রয়োগ 24-12-12 অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, যেখানে অন্য ধান চাষ যেটা হাই ইল্ডিং ভ্যারাইটি বা হাইব্রিড যেগুলো রয়েছে সেগুলোর ধান চাষের সার প্রয়োগ অনেক বেশি। এছাড়াও এই রোগে মানে রোগ এবং পোকামাকড়ের উপদ্রবও এই ধানের ক্ষেত্রে কম। আর তাছাড়া যেহেতু বীজ কম লাগছে বলে আমাদের কম মানে বীজের দাম অন্য ধানের বীজের দামের চেয়ে বেশি হলেও আমাদের সেই পয়সাটা কম লাগছে, এবং এর উৎপাদন অন্য ধানের চেয়ে কম হলেও কিন্তু এর প্রতি কেজি দাম অন্য ধানের থেকে অনেক বেশি। যেখানে সাধারণ ধান আমাদের কুইন্টাল প্রতি 1200 থেকে 1500 টাকা, সেখানে 2800 থেকে 3200 টাকায় এই সুগন্ধি ধান চাষের জন্য যে ধান পাওয়া যায় সেই ধানগুলোর দাম আমরা পাই। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যদি খুব ভালো করে বিজ্ঞানভিত্তিকভাবে চাষ করা হয় তাহলে চাষি যে ফলন পাবেন তাতে দেখা যাবে যে একরে 3 থেকে 7,500 টাকা পর্যন্ত বাড়তি লাভ তিনি পেতে পারেন। আর আপনি যেটা বললেন যে কি কি জাতের চাষ হয়, সুগন্ধি ধান মনে রাখতে হবে কৃষি জলবায়ু নির্ভর। সব জায়গায় সমস্ত ধানের জাত কিন্তু চাষ করা সম্ভব নয়। এর জন্য দেখা যাবে যে এক একটা বিশেষ অঞ্চলে বিশেষ ধান প্রচলিত। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 50-55 রকমের ধানের জাত এরকম সুগন্ধি পাওয়া যায়, কোনোটা তীব্র, কোনোটা মৃদু, কোনোটা মাঝারি গন্ধযুক্ত। কিন্তু আমাদের উত্তরবঙ্গে যদি দেখি বহুল প্রচলিত কিছু জাত আছে, তার মধ্যে দেখা যাবে তুলসীভোগ, তুলাইপাঞ্জি যেটা খুবই বিখ্যাত, কালো নুনিয়া। এবার আমরা যদি গাঙ্গেয় সমতল ভূমিতে দেখি সেখানে গোবিন্দভোগ, বাদশাভোগ, সীতাভোগ, এবং আমরা যদি পশ্চিম অঞ্চলের দিকে যাই তাহলে সেখানে দেখব গোবিন্দভোগ, তারপরে দানাগুড়ি, বাদশাভোগ। এবার যদি উপকূলবর্তী অঞ্চলে যাই যেখানে অন্যান্য এই সমস্ত ধানের জাত চাষ করা যায় না, সেখানেও কিন্তু কয়েকটা সুগন্ধি ধান চাষ হয়, যেটা হচ্ছে কনকচুর, দাদশাল, হ্যাঁ, এই সমস্ত জামাইনাড়ু। এর মধ্যে কনকচুরটা আমরা জয়নগরের যে মোয়া, সেই কনকচুর থেকে জয়নগরের মোয়ার যেটা তৈরি হয়, এই জায়গাগুলো দেখা যায় যে বিশেষ বিশেষ এলাকায় বিশেষ বিশেষ জাত চাষ হয়। এছাড়া আরেকটা বাংলাদেশের একটি জাত এখন হয়েছে আমাদের চুঁচুড়া গবেষণা কেন্দ্র থেকেও সেখানে উৎসাহ দেওয়া হচ্ছে, এবং অন্যান্য কয়েকজন উৎসাহী চাষি সেটা চাষ করছেন। সেটা পোড়াবিন্নি নাম। ধানের চালটা কালো হয়, প্রচুর পরিমাণে আয়রন আছে, বড় ধান এবং সুগন্ধি। এটা খুব অল্প পরিমাণে আশা করা যাচ্ছে এটাও বহুল পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গেও ধান চাষটি চালু হবে। আচ্ছা, এই গোবিন্দভোগ চালে সুগন্ধ মানে বজায় রাখবার জন্য কি কি ব্যবস্থা নিতে পারেন কৃষক বন্ধুরা? গোবিন্দভোগ চাল আমাদের প্রধানত এখানে চাষ হয়। অন্যান্য ধান চাষ মানে সুগন্ধি ধানের মধ্যে সবথেকে বহুল পরিমাণে গোবিন্দভোগ, যদিও এখন গোবিন্দভোগের এলাকা অনেক কমে যাচ্ছে। কিন্তু গোবিন্দভোগ ধান চাষ করবার জন্য অনেক সময় চাষি দেখেন যে ধানের সুগন্ধ হচ্ছে না। এই ধানের সুগন্ধ আসার মূল জায়গা হচ্ছে তাপমাত্রা এবং জৈব পদ্ধতিতে চাষ। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে প্রথম যেটা নিতে হবে সেটা বীজ। খুব ভালো জায়গা থেকে বীজ নিতে হবে, যেটা সরকারি ফার্ম বা সরকারি সহায়তায় যেখানে ভালো প্রশিক্ষণের মাধ্যমে ধান চাষ করছেন সেখানে। যেমন আমাদের বীরভূমে খয়রাসল ব্লকে চাষিরা প্রভূত পরিমাণে ধান চাষ করছেন এই গোবিন্দভোগ, সেখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন। তাছাড়া চুঁচুড়া বা বিভিন্ন সরকারি ফার্ম থেকে তারা নিতে পারেন বিশ্বস্ত জায়গা থেকে। এরপরে চলে যাব মাটি। লবণাক্ত বা ক্ষারীয় মাটিতে কিন্তু গোবিন্দভোগের চাষ ভালো হয় না। আমাদের হালকা মাঝারি মাটি এবং যেখানে খুব জল জমবে না সেরকম মাটি নিতে হবে। এবং যেহেতু বললাম প্রথমেই যে তাপমাত্রা খুব প্রয়োজন, সেই জন্য এর বীজ বপন এবং বীজ রোয়া এই দুটো জায়গাতে খুব মানে পরিষ্কার চাষিকে সময়টা ঠিক করতে হবে। কারণ যদি খুব আগে পোঁতা হয় তাহলে কিন্তু এর গন্ধ যেমন আসবে না, পরে যদি পোঁতা হয় ঠান্ডা আবহাওয়ার জন্য গন্ধ আসবে, ফলন কমে যাবে। তাহলে ফলন এবং গন্ধ দুটোই বজায় রাখার জন্য আমাদের জুলাই মাসের
প্রথম সপ্তাহের দিকে বীজ বোনার পর জুলাই মাসের শেষ দিকে এটা রোয়া করতে হবে। তাহলে দেখা যাবে যে এর যখন ধানে ফুল আসবে এবং পুষ্ট হওয়ার সময় যে নির্ধারিত তাপমাত্রা দরকার, সেই নির্ধারিত তাপমাত্রার মধ্যে রাত্রেবেলায় 21 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দিনের বেলায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হলে আপনার ধানের সুগন্ধ কিন্তু বজায় থাকবে। এই সময়টা কিন্তু আমরা তখন পাবো। এর ফলে কিন্তু একদিকে যেমন ফলনটাও ঠিক থাকবে, অন্যদিকে গন্ধও ঠিক থাকবে। এর যত আবহাওয়া ঠান্ডা হবে তত কিন্তু ফলন কমবে, গন্ধটা ভালো হবে। তাহলে এই সময়টা কিন্তু আমাদেরকে খুব নজরে রাখতে হবে। আর এছাড়া এই ধান পুরোপুরি জৈব পদ্ধতিতে চাষ যত করবেন, রাসায়নিক সার যত কম প্রয়োগ করবেন, ততই কিন্তু এই ধানের সুগন্ধ কিন্তু বজায় থাকবে। সেই জন্য জৈব সার প্রয়োগের দিকে খুবই ভালোভাবে গুরুত্ব দিতে হবে এই জায়গাগুলো। এবং এই ধান চাষে যারা করেন তারা যদি খুব প্রচুর পরিমাণে যদি ধান চাষ করেন, যদি রাইস মিলে দেন, যে সমস্ত রাইস মিল লোহার রোলার যুক্ত, সেখানে ধান ভাঙালে মানে ভাঙা ধান মানে ভাঙা চালটা হবে খুব। সেই জন্য যেখানে রাবার রোলার যুক্ত সেই রকম রাইস মিলে যদি এই ধান ভাঙানো হয় তাহলে কিন্তু গোটা চাল পাওয়া যাবে এবং বাজার দরও ভালো পাওয়া যাবে এবং ধানটা রাখা যাবে। আর একটা জায়গা যেটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই ধান কাটার সময়টা। কারণ হচ্ছে গিয়ে যখন এই ধানে 20 থেকে 22% রস থাকবে তখনই কিন্তু কাটতে হবে। সেটা মোটামুটি হয় কখন, যখন গোটা মাঠে 50% ফুল আসবে তার মোটামুটি 35 দিন বাদে কাটলে দেখা যাবে যে ধানে 20 থেকে 22% রস আছে এবং সেইটা হালকা রোদে 2-3 দিন মেলে রাখলে ওই রসটা যখন 13-14% কাছাকাছি চলে আসবে তখন এটাকে গুদামজাত করতে হবে এবং সাথে সাথে কিন্তু মিলে চাল তৈরি করা যাবে না। এর জন্য একে কয়েক মাস সংরক্ষণ করতে হবে। ধান কয়েক মাস সংরক্ষণ করার পর, ভালোভাবে সংরক্ষণ করার পর তার থেকে চাল করলে সুগন্ধ অবশ্যই চাষিরা বজায় থাকবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে সারটা একটু কম প্রয়োগ করতে হবে, কিন্তু কম পরিমাণেও তো সার প্রয়োগ করতে হবে। তো কৃষক বন্ধুরা কিভাবে সার প্রয়োগ করবেন? কৃষক বন্ধুরা সার প্রয়োগ করবেন, দেখুন চাষ পদ্ধতি যেরকম আছেন এর যেমন প্রত্যেক ধানে যেমন বীজ শোধন করতে বলা হয়, হ্যাঁ এই ধানেও বীজ শোধন করবেন, সার প্রয়োগ করবেন, সব কিছুই করবেন। কিন্তু প্রথমেই বললাম এই ধান চাষ মানে মূলত জৈব সারের উপর নির্ভরশীল। কারণ জৈব সার যদি আপনি না দেন, যদি রাসায়নিক সার বেশি দেন তাহলে ধান গাছের বৃদ্ধি অনেক বেশি হবে, ধান গাছ শুয়ে পড়বে এবং তার জন্য যে সুগন্ধ সে সুগন্ধ কিন্তু নষ্ট হবে। সুতরাং এখানে যখন মূল জমিতে তিনি চাষ করবেন তখন কিন্তু একর প্রতি খুব কমপক্ষে 20 কুইন্টাল পচা জৈব সার তাকে দিতে হবে এবং তার সাথে তাকে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই 3টে সার অবশ্যই দিতে হবে। সেটা কিন্তু আপনার 24-12-12 হিসেবে। এবার যদি আপনার দেখা যায় যে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ এরকম করে দেওয়া হচ্ছে, তাহলে ইউরিয়া লাগছে প্রথমে একর প্রতি 13 কেজি এবং মূল চাষের সময় তার সাথে 75 কেজি এসএসপি মানে সিঙ্গেল সুপার ফসফেট এবং 20 কেজি পটাশ। 20 কেজি পটাশের মধ্যে তিনি 10 কেজি দিয়ে পরবর্তীকালেও 10 কেজি দিতে পারেন। পটাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানে বারবার বলা হচ্ছে একসাথে যেন সমস্ত নাইট্রোজেন ঘটিত সার যেন প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি বেশি হবে, গাছ শুয়ে পড়বে এবং সেই ফলন কিন্তু সুগন্ধটা কমে যাবে। এবং এই সাথে জিঙ্ক সালফেট এই চাষের জন্য কিন্তু সালফারের খুব প্রয়োজন আছে। সালফার এই চাষের কিন্তু গন্ধ, ধানের গন্ধ এবং ধানের যে সাদা শুভ্রতা সেটা কিন্তু সালফার বজায় রাখে। তাহলে প্রথম চাষের পর যদি কেউ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে চাষ করেন তাহলে কমপক্ষে 1 সপ্তাহ পর একর প্রতি 10 কেজি তিনি জিঙ্ক সালফেট তিনি প্রয়োগ করবেন। কারণ এখানে চাষি বন্ধুদেরকে একটা জিনিস বলার যে কখনোই সিঙ্গেল সুপার ফসফেট এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করলে সেটা মানে অগ্রহণযোগ্য একটা পদার্থে পরিণত হবে, তার ফলে গাছ কিন্তু কোনো খাবার নিতে পারবেন না। সেই জন্য একবার প্রথমে সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে তিনি কিন্তু জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। এবং আমাদের এইটুকু আপনাদেরকে বলার যে আপনাদের সিঙ্গেল সুপার ফসফেট যদি দেন সেখানে তার মধ্যে সালফার তিনি পেয়ে যাবেন। আচ্ছা,
এক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করি যে রোগ পোকার কোনো রকম আক্রমণ হয় কি, এবং হলেও বা এর প্রতিষেধক হিসেবে কৃষক বন্ধুরা কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, রোগ পোকার আগে আরেকটা জিনিস বলি, যে যেটা প্রথমে বলছিলাম যে মানে সার প্রয়োগের সাথে নাইট্রোজেনটা না দিয়ে চাপান সার হিসেবে কিন্তু প্রথমে যখন 1/4 নাইট্রোজেন প্রয়োগ করলেন, তারপরে কিন্তু 21 দিন বাদে তিনি অর্ধেক নাইট্রোজেন প্রয়োগ করবেন। তার 21 দিন মানে অর্থাৎ রোয়ার 42 দিন বাদে আবার 1/4 নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করবেন। মানে যখন আমি বলেছিলাম যে 13 কেজি মূল সারে ইউরিয়া সার দেবেন, তাহলে তখন কিন্তু দেবেন 26 কেজি, আর তার পরবর্তীকালে দেবেন কিন্তু আবার 13 কেজি। আর রোগ পোকার আক্রমণ কিন্তু খুব কম, এই জন্য কিন্তু আমাদের প্রথমেই আমরা বলে রাখছি যে বীজ শোধন করে নিতে। বীজ শোধন তিনি কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে তিনি মানে ওটাকে রাখতে পারেন, অথবা তিনি যদি কার্বেন্ডাজিম দেন, কার্বেন্ডাজিম ওষুধ হচ্ছে গিয়ে প্রতি কেজি বীজের জন্য 1.5 লিটার জল এবং 3 গ্রাম ওষুধ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এবং ভিজিয়ে রাখার পর তিনি সেটাকে ভালো জলে, পরিষ্কার জলে ভিজিয়ে রেখে আরও 24 ঘন্টা ভিজিয়ে রেখে জাঁক দেবেন, বপন করবেন, তাহলে সেখানে তার বীজ শোধন হয়ে গেল। বীজ শোধন হয়ে যাওয়ার পর তিনি যখন মূল জমিতে যখন রোয়া করবেন, তার আগে মানে এটা কিন্তু একটা কীটনাশকটা আমরা কিন্তু মাঠে টোটালটা দেওয়ার থেকে আমরা যদি প্রথম থেকে যদি পরিচর্যাগতভাবে করে আসতে পারি, তাহলে কিন্তু সুবিধা। মাঠে যেমন তোলার আগে, রোয়ার আগে 7 থেকে 10 দিন আগে আমরা দানা ওষুধ কার্টাপ হাইড্রোক্লোরাইড, এটা 150 থেকে 160 গ্রাম প্রতি শতকে আমরা কিন্তু এটা দিতে পারি। এবং আপনাকে যেটা আরেকটা মূল প্রশ্ন একটি করার আছে, সেটা হলো আমরা তো শুনলাম যে কিভাবে সার প্রয়োগ করব, যে এই সুগন্ধি চাষের ক্ষেত্রে অনেকটাই লাভ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এলাকা বাড়ছে না, তো সেটা কিভাবে বাড়বে এবং বাণিজ্যিক দিক থেকে এই সুগন্ধি ধান চাষ কতটা লাভবান এবং কতটা কার্যকরী, যদি সংক্ষেপে বলেন। সুগন্ধি ধান চাষ করার পক্ষেও কিন্তু এখনও এলাকা বাড়ছে না, তার কারণ হচ্ছে আমাদের সবুজ বিপ্লবের ফলে হাই ইল্ডিং ভ্যারাইটি এবং বর্তমানে হাইব্রিড ভ্যারাইটি এগুলো এসেছে। কারণ আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা, তার সাথে চাহিদা বজায় রাখার জন্য আমাদের প্রোডাকশান কিন্তু অনেক বেশি দরকার। সুগন্ধি ধানের কিন্তু প্রোডাকশান অনেক কম, যদি খুব ভালো প্রোডাকশান হয় তাহলে 8 থেকে 10 কুইন্টাল প্রতি একরে সেখানে কিন্তু আমরা ফলন পেতে পারি। এইবার দেখা যাচ্ছে যে সুগন্ধি ধান সব, আমি প্রথমেই বলেছিলাম যে সব জমিতে বা সব জলবায়ুতে হয় না, সুতরাং এর জমি সংখ্যা কিন্তু সীমিত। তারপরেও চাষিরা করছেন না, চাষিরা করেন, তারা নিজেদের বাড়ির যেটুকু মানে উৎসব পার্বণে যেরকম ধান মানে আতপ চাল দরকার, সেইটুকুর জন্য কিন্তু তারা করেন। বাণিজ্যিকভাবে করতে যাওয়ার জন্য যে জায়গাটা দরকার, যে রকম রাইস মিল দরকার, সেটা আমাদের বীরভূমে খুব বেশি নেই। এর জন্য এক লপ্তে অনেক এলাকা বাণিজ্যিকভাবে ধান চাষের প্রয়োজন, যেটা বর্ধমান এলাকাতে হয়। কিন্তু এখানে যদি আমাদের একসাথে অনেকটা এলাকা আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষেও করা সম্ভব। যেমন খয়রাসোল ব্লকে একসাথে এক লপ্তে অনেকটা হয়েছে, তারা বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি অগ্রসর হয়েছেন এবং তারা টাকাও পাচ্ছেন, তাদের বর্ধমানে কিন্তু তারা ধানটা বিক্রি করতে পারছেন। এই একটা কারণ হচ্ছে এর ভবিষ্যৎ আছে। আমাদের সরকার এখন কিন্তু এর রপ্তানির জন্য কিন্তু অনেক মানে অগ্রসর হয়েছেন, রপ্তানির সুযোগ বেড়েছে। হ্যাঁ, এবং আর একটা জায়গা যে রপ্তানি হবে তার কারণ হচ্ছে জৈব প্রযুক্তিতে এই সমস্ত ধান চাষ হয়। এই ধান চাষ বিদেশের বাজারেও দখল করতে পারে এবং এর লাভ যেহেতু বেশি, সুতরাং এটা কিন্তু চাষি অনেকাংশেই নেবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আপনারা যারা ওপাশে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য বলি যে আজকের এই সুগন্ধি ধান চাষের কিভাবে আমরা ধান চাষ করব, এই আলোচনা থেকে আপনারা প্রভূত লাভবান হয়েছেন এই আশাই করি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।